আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, একটি সফল আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা এই সময়টিতে বেহেশত এবং দোজখের মাঝামাঝি অবস্থায় রয়েছি। কারা দোজখে যাবেন, কারা জান্নাতে যাবেন, এই বিষয়টি এখনো পর্যন্ত ফয়সালা হয়নি। কিন্তু যারা জান্নাতে যাবেন মানে সুখ সম্পদে যারা ভূষিত হবেন, তাদের মধ্যে মনের মধ্যে কিয়ামতের ময়দানে যেমন আশার সঞ্চার হবে, ঠিক এরকম বাংলাদেশের কোটি কোটি মানুষের মধ্যে একটা আশার সঞ্চয় হয়েছে। আর কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবেন, ওদের মধ্যে সেই প্রথম থেকে একটা আতঙ্ক তৈরি হয়, এবং সেই আতঙ্ক এখন এই বাংলাদেশে একটা বিশেষ শ্রেণীর মধ্যে তৈরি হয়ে গেছে। তো যারা স্বপ্নবাজ হয়, সুসংবাদের আশায় থাকে, তাদের মধ্যে ভয় থাকে না, চিন্তা থাকে না। আরবিতে যেটা বলা হয় ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় শঙ্কা তাদের মধ্যে থাকে না। এখন দেখবেন কাদের মধ্যে ভয় নেই, যাদের মধ্যে ভয় নেই তারাই বিজয়ী, তারাই জান্নাতি, তারাই সুসংবাদের জন্য উপযুক্ত। আর যাদের মধ্যে ভয়, যাদের মধ্যে সন্দেহ, যাদের মধ্যে আতঙ্ক, তারাই ক্ষতিগ্রস্ত, এবং তারাই মানে বামপন্থী, মানে জাহান্নামী, ক্ষতিগ্রস্ত পক্ষ। তো সেই দিক থেকে আপনি দেখেন যে যারা পরাজিত, অপমানিত এবং লাঞ্ছিত হয়, তাদের প্রথম যে পরিচয়, তারা অধৈর্য হয়ে পড়ে, তারা অশ্লীল হয়ে পড়ে, তারা অশ্রাব্য হয়ে পড়ে, এবং তারা যাকে বলা হয় অত্যাচারী হয়ে পড়ে, জুলুমবাজ হয়ে পড়ে। এইগুলো তাদের প্রথম পরিচয়। সেই দিক থেকে শাসক দলের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, কর্মী রয়েছেন, গত এই প্রায় 1 মাস ধরে তাদের হুমকি ধামকি কথাবার্তাগুলো লক্ষ্য করেন। আর তাদেরকে সাহায্যকারী যে সকল বাহিনী রয়েছে, রাষ্ট্রের বাহিনী, এরকম রাষ্ট্রীয় বাহিনী কিন্তু এজিদেরও ছিল, হিটলারও ছিল, এবং অনেক অনেক শক্তিশালী, মুসোলিনির ছিল, সোহার্তোর ছিল, তারপর স্পেনের ফ্রাঙ্কোর ছিল, আমরা যত মানে আপনি চেঙ্গিস খানের ছিল, হালাকু খানের ছিল। আমাদের এখন যারা আওয়ামী লীগ চালাচ্ছে, তারা যদি মিলিটারির, বিজিবির, তারপরে পুলিশের, আনসারের, মানে যত অস্ত্রধারী বাহিনী আছে, তাদের প্রতি যদি খুব বিশ্বাস স্থাপন করে, তাহলে তাদের চাইতে, আওয়ামী লীগের চাইতে অনেক বড় বড় সংগঠন এই পৃথিবীতে ছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়, এর চেয়ে বড় বড় অভিযোগ তাদের মধ্যে ছিল, তাদের এর চেয়ে অনেক বড় বড় প্রাসাদ ছিল। আজ থেকে 2000 বছর আগে তারা সেই পাহাড়ের উপর প্রাসাদ তৈরি করেছিল, মরুভূমির মধ্যে তারা মানে নহর প্রবাহিত করে দিয়েছিল, পাহাড়ের মানে খাদে খাদে তারা ঘর তৈরি করেছিল। এখন গিয়ে দেখেন সেই পেত্রা সিটিতে যে কি সভ্যতা শক্তি তাদের ছিল। তাদের সবারই পতন হয়েছে। তো পতনের আগে কতগুলো সিমটম তৈরি হয়, বৈশিষ্ট্য তৈরি হয়, আপনি যে পতিত হবেন। প্রথম হলো যে আপনি আপনার ভার হারিয়ে ফেলবেন, ব্যালেন্স হারিয়ে ফেলবেন। অর্থাৎ ভার মানে ওজন হারিয়ে ফেলবেন, আর ব্যালেন্স মানে ভারসাম্য, ডানে যেতে হবে না বামে যেতে হবে, সামনে না পেছনে, আপনি ঘুরতে থাকবেন মাতালের মতো করে, পতনের লক্ষণ। এরপর হলো আপনার কথা, ব্যক্তিত্ব সব এলোমেলো, ইংরেজিতে যেটিকে বলা হয় কনসিস্টেন্সি, এগুলো থাকবে না। এরপর আপনি যদি খুব উচ্চ পদের, সম্মানিত পদের হন, তাহলে আপনাকে বেইজ্জতি করা হবে। সাধারণ মানুষ থেকে শুরু করে সব মানুষ মুখে মুখে আপনাকে অকথ্য ভাষায় গালাগাল করবে, ঠাট্টা করবে, মস্কারা করবে। যেমন ধরুন আবুল হাবের কথা, আবু জেহেলের কথা। এখন এই মানুষগুলো কিন্তু সমাজের খুবই প্রভাবশালী, জ্ঞানী, গুণী, ধনশালী এবং নেতা ছিলেন। কিন্তু যখন তার অভিশাপের বিষয়বস্তু হয়ে পড়েছে, হাসি তামসার বিষয়বস্তু হয়ে পড়েছে, ঘৃণার উপলক্ষ হয়ে পড়েছে, সেই দিন থেকে কিন্তু তাদের পতন একেবারে শতভাগ নিশ্চিত হয়ে গিয়েছে। এখন বাংলাদেশে নর্মালি ধরুন একজন মন্ত্রী হবেন, এমপি হবেন, প্রধানমন্ত্রী হবেন, পুলিশের আইজি হবেন, সেনাবাহিনী প্রধান হবেন, বিচারপতি হবেন, এই পদগুলো অত্যন্ত সম্মানের। কিন্তু যখন একজন বেনজির বের হয়ে আসে এখান থেকে, এবং তাকে নিয়ে যখন মানুষ গালাগালি করে,
একজন আজিজ বের হয়ে আসে, একজন আসাদ বের হয়ে আসে। এখানে রাজনীতিবিদ যারা আছেন তাদের মধ্য থেকে যখন একজন মুশতাক বের হয়ে আসেন, খন্দকার মুশতাক বের হয়ে আসেন, তখন এই যে সম্মানগুলো অসম্মানে পরিণত হয়, মর্যাদাগুলো অমর্যাদায় পরিণত হয় এবং তুচ্ছ এবং তাচ্ছিলের বিষয়ে পরিণত হয়। তো ধরুন আমাদের এই সমাজে অনেকগুলো ভয়ঙ্কর প্রাণী আছে, আমরা তাদেরকে ভয় পাই। গোকরা সাপ, তারপর আপনার বাঘ, সিংহ। এখন আপনি যদি নিশ্চিত জানেন যে এই গোকরা সাপের এখন আর কামড় দেওয়ার কোনো ক্ষমতা নেই, সেক্ষেত্রে আপনি এই গোকরা সাপটিকে কি করবেন? আবার একটা বাঘ, আপনি জানেন যে ওর থাবায় এখন কোনো শক্তি নেই, দাঁতও নেই, নখও নেই, তাকে আপনি কি করবেন? কেউ মারবেন, কেউ ল্যাজ ধরে ঘোরাবেন, কেউ ঠাট্টা করে নমস্কার করবেন, কেউ একটা খোঁচা দিবেন, কেউ আরো টিটকারি করবেন, নানা রকম কথাবার্তা বলবেন। তো এরকম ক্ষমতাধর কোনো জিনিস বা ক্ষমতাশালী কোনো ব্যক্তি যখন মানুষের ঠাট্টা এবং মস্করার বিষয়বস্তুতে পরিণত হয়ে যায়, ধরে নেবে যে তারা আর কোনো ভালো কিছু করতে পারবে না। তাদের যে যাকে বলা হয় মানে রাবার ছেড়ে দেয় না, ঢিল হয়ে যায়, কাপড় ফেটে যায়, ওই রকম তাদের যে একটা স্ট্রেংথ আছে, সেই স্ট্রেংথটা তারা হারিয়ে ফেলে। এবং আজকের এই দিনটিতে, জুলাই মাসের 18 তারিখে এবং পূর্ববর্তী দিনগুলোতে যা ঘটেছে, অনাগত নয়, আগামীকাল এবং ভবিষ্যতে কি হবে, এই জিনিসগুলো আরো বাড়তে থাকবে। পুলিশকে মানুষ ধাওয়া করছে, পুলিশের পোশাক খুলে নিচ্ছে, পুলিশকে বেদম প্রহার করছে, পুলিশ সদল বলে পালিয়ে আসছে। এটা তো আমরা গত সেই এরশাদ জমানা তো এই কল্পনা করতে পারতাম না। গত 50 বছর এই ঘটনা এভাবে ঘটেনি। আজকের দিনে যা ঘটলো, এটা গত 50 বছরে ঘটেনি। এদেরকে নিয়ে ট্রল করা হচ্ছে, এদেরকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে, মশকরা করা হচ্ছে, এবং এই পুলিশ রাস্তায় রেখে মানে যে যার মতো করে যত অশ্লীল এবং অশ্রাব্য কথা রয়েছে সেই কথাগুলো তারা বলছে। ফলে এতগুলো একটা শালী বাহিনী, এই বাহিনীতে যারা সৎ কর্মকর্তা রয়েছেন তাদের জন্য একটা রীতিমতো অগ্নি পরীক্ষা। এবং এই রাষ্ট্র যতদিন আছে, পুলিশ ততদিন থাকবে, বিজিবি ততদিন থাকবে, কিন্তু এই যে একটা রসায়ন তৈরি হলো, যেটি একদিকে ভালো, এর কারণ হলো এই বাহিনীর মধ্যে অনাগত দিনে এরকম বেনজির, আছাদ, এই সমস্ত লোকজন যারা আজকের এই বেপরোয়া পুলিশকে তৈরি করে ফেলেছে, তো এরকম মানুষ সহজে পয়দা হতে সাহস পাবে না, বা কেউ তাদেরকে পয়দা করবে না। এর কারণ হলো বিপদের সময় এই জিনিসগুলো ঘোড়ার ডিম, দুই পয়সার কাজে লাগে না। এখন বেনজির যাদেরকে তৈরি করেছে, আসাদ যাদেরকে তৈরি করেছে, আজকের দিনে কেউ দুই পয়সার উপকার করতে পারছে আওয়ামী লীগকে? বরং এই পুলিশের বেপরোয়া মনোভাবের কারণে আজকের এই দিনটিতে আওয়ামী লীগের যে সর্বনাশ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত সেই সর্বনাশ তারা আর পুষিয়ে উঠতে পারবে না। ফলে কি হচ্ছে, এই যে রাজপথে পুলিশকে নিয়ে ট্রল হচ্ছে, আজে বাজে কথাবার্তা হচ্ছে। একইভাবে আমাদের বিজিবি, সীমান্তরক্ষী বাহিনী, এই বাহিনীতে আগে নাম ছিল বিডিআর। তো বিডিআর আমাদের একটা ঐতিহ্যের নাম ছিল। এমনকি সেনাবাহিনীর একটা আলাদা ভূমিকা ছিল, নৌবাহিনীর ছিল, তারপরে আপনার যাকে বলা হয় বিমান বাহিনীর ছিল। কিন্তু বিজিবিতে মানে তৎকালীন বিডিআরে যারা চাকরি করতেন, এটা একটা অসাধারণ একটা মানবিক প্রতিষ্ঠান ছিল, অসাধারণ একটা মানবিক প্রতিষ্ঠান ছিল। এবং এদের যে রিক্রুটমেন্টগুলো, সেটাও ছিল অসাধারণ, দেখার মতো। চেহারা আচরণ, আচার আচরণ, নম্রতা, ভদ্রতা, ফ্রেন্ডলি রিলেশন, এভরিথিং। এবং সীমান্তে তারা যে বীরত্ব দেখিয়েছিল বিডিআর, সে বীরত্ব আমাদের জন্য আজীবন গর্বের বিষয় হয়ে থাকবে। তো সেই বিডিআর যখন ম্যাসাকার হলো, সেই বিডিআরে যখন দেশি বিদেশি চক্রান্তে, সেই বিডিআরে যখন নির্মম হত্যাকাণ্ড হয়ে পুরো বিডিআরে যে মিউটিনি শুরু করলো, এবং সেই বিডিআর পরবর্তীতে বিলুপ্ত করে যখন বিজিবি হলো, তখন এই বাহিনীটি বা এখানে যারা চাকরি করতেন তাদের প্রতি একটা সহানুভূতি কাজ করেছে, যে আহা, এখানে যারা কাজ করেছে তাদের তো এইভাবে মেরে ফেলা হয়েছে, এইভাবে করা হয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই বাহিনীটি নতুন করে পুনর্গঠিত হওয়ার পর আর বিডিআর এর মতো কাজকর্ম করতে পারছে না, বিডিআর এর ঐতিহ্য তারা ধরে রাখতে পারছে না। সীমান্তে তারা ভারতের সঙ্গে
বলতে গেলে একটা লেজুর ভিত্তিক বা লেজুর ভিত্তি করে তারা সেখানে তাদের দায়িত্ব পালন করে। আমাদের দেশের মানুষকে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ যেভাবে হররোজ গুলি করে মারে, যেভাবে মায়ানমার সীমান্তে বিদ্রোহীরা এবং মায়ানমার সেনাবাহিনী অহরহ তাণ্ডব চালায়, সেখানে এরা কি করে আমরা জানি না। লোকজন বলে আঙ্গুল চষে। এদের বীরত্ব নিয়ে, এদের কমান্ড নিয়ে, এদের অ্যাক্টিভিটি নিয়ে মানুষের মনে ক্ষোভের কোনো শেষ নেই। আর সেই বিজিবি সীমান্ত ছেড়ে এখন রাজপথে নেমেছে আন্দোলনকারীদের দমন করার জন্য। তো ফলে মানুষ এদেরকে নখ এবং দন্তহীন, পুলিশের চাইতেও অধম নখ দন্তহীন একটি প্রতিষ্ঠানে পরিণত করে ফেলেছে মন এবং মননে। ফলে তারা এই বিজিবির কর্মকর্তা সদস্য যাদেরকে রাজপথে পাচ্ছে তাদেরকে তুচ্ছ করছে, তাচ্ছিল্য করছে, যেটা আমি জীবনে কখনো দেখিনি। এবং পুরো পরিস্থিতি এমন যে এখানে রিয়াক্ট করার কোনো সুযোগ পুলিশ বা বিজিবির নাই। কোথাও তারা প্রতিরোধ করার চেষ্টা করে, সামান্য করেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা রিট্রিট অর্থাৎ ফিরে আসতে বাধ্য হয়েছে, পালাতে বাধ্য হয়েছে, চলে আসতে বাধ্য হয়েছে। কোথাও সন্ত্রাস করেছে, কিন্তু সন্ত্রাসের এই খবর যখন ছড়িয়ে পড়েছে অন্য এলাকাতে, এখানে তো ধরুন একটা জায়গাতে 10 জন বিজিপি আছে, আর এক জায়গাতে 100 জন আছে, এক জায়গাতে 10 জন পুলিশ আছে, আর এক জায়গাতে 100 জন আছে। তো যখনই 100 জন পুলিশ যেখানে রয়েছে সেখানে আন্দোলনকারীদের সংখ্যা যদি কম হয়, সেখানে তারা তাণ্ডব চালিয়েছে। সঙ্গে সঙ্গে সেই খবর যখন চলে গেছে যেখানে 10 জন বিজিবি আছে, 10 জন পুলিশ আছে, আন্দোলনকারী আছে 1000, সেখানে উল্টো ঘটনা ঘটেছে। এবং এই সারাদিন এই রসায়নের ফলে আন্দোলনকারীরা যেভাবে প্রতিশোধ নিয়েছে, আর পুলিশ এবং বিজিবি তারা সঙ্গে সঙ্গে টের পেয়ে গেছে যে হোয়াট ইজ দেয়ার ফল্ট, তাদের ভুলটা কি। এবং এই ভুলের ফলে এই ঢাকার শহরে আজকে আসলে যে কি হয়েছে সারাদিন আমরা কিচ্ছু জানি না, কিন্তু সর্বনাশ হয়ে গেছে রাষ্ট্রীয় বাহিনীগুলোর ইমেজে, তাদের যে সুনাম সুখ্যাতিতে। এবং অনাগত দিনে তারা আবার কমান্ডের মধ্যে ফিরে এসে জনগণের ভালোবাসা এবং বিশ্বাসের বস্তুতে পরিণত হতে যে তাদের কত বছর সময় লাগবে আল্লাহ রব্বুল আলামিন জানেন। আফসোস সেই দুর্বৃত্তায়নের যে রাজনীতি, সে রাজনীতির জন্য। আফসোস সেই দুর্বৃত্ত প্রকৃতি রাজনীতিবিদদের জন্য, যারা আমাদের এই রাষ্ট্রকে কলুষিত করেছে, আমাদের রাষ্ট্রীয় বাহিনীকে কলুষিত করেছে, এবং আমাদেরকে আজকের এই দুরবস্থার মধ্যে ফেলে দিয়েছে। যারা বিজেপি, পুলিশ, তারাও যেভাবে আমাদের আত্মীয়, আর আমাদের টাকায় খেয়ে পরে তারা যাদের উপর গুলি চালাচ্ছে তারাও আত্মীয়। ফলে আমরা যারা সাধারণ জনগণ, আমরা দুইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। নিজের 2 সন্তান যদি মারামারি করে, তখন যখন একজন পিতার যে অবস্থা হয়, তদ্রূপ এখন এই যে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে যে সংঘর্ষ, এটি সাধারণ আমজনতাকে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।